বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, রোড টু পার্লামেন্ট আজ বান্দরবান জেলার সংসদীয় আসন ৩০০। দর্শক, এই মুহূর্তে বান্দরবান আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনব। আমি আগামীতে এই অঞ্চলে যদি প্রতিনিধি হওয়ার সবার ম্যান্ডেট নিয়ে আসতে পারি, এখানে বেসিক যে কতগুলি প্রবলেম আছে সেগুলিকে প্রায়োরিটি দিতে হবে। নর্মালি আমরা সাধারণত জানি বৃহত্তর পার্বত্য জেলা, স্পেশালি এই অঞ্চলটা সারা বাংলাদেশে একাডেমিক্যালি সবচেয়ে বেশি পিছিয়ে আছে, এবং একাডেমিক্যালি শুধু না, হেলথের ক্ষেত্রে সুবিধা অনেক বেশি বঞ্চিত আছে, এবং পাশাপাশি এখানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস যেটা আছে সেটা অত্যন্ত বেশি অপ্রতুল, এবং একটার সাথে একটা এত বেশি রিলেটেড যে এই সমস্ত জিনিস রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত প্ল্যান ডিজাইন থাকবে এবং রেসপেক্টিভ যে ডিপার্টমেন্টগুলি কাজ করবেন, তারই পাশাপাশি আমরা সবাই সম্মিলিতভাবে এই সমস্ত সেক্টরকে আমরা প্রায়োরিটি দেব। পাহাড়ি বাঙালি ভাই বোনেরা, তারা যদি আমাকে নির্বাচিত করে, তাদের সেবক হিসাবে গ্রহণ করে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার চেষ্টা করব। ইকো ট্যুরিজম এবং কমিউনিটি বেস ট্যুরিজমের মাধ্যমে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য এবং অর্থনৈতিকভাবে বান্দরবানকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করব। এই জেলায় 12টি বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। আমি সবার মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য কাজ করে যাব। যদি দল আমাকে চূড়ান্ত করে বা মনোনয়ন দেয়, আমি আমার বান্দরবান জেলার জন্য চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণ, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতকরণ, যোগাযোগের যে একটা ব্যবস্থা আছে, মানে আমাদের তো বিভিন্ন উপজেলা দূর দূরান্ত, মানে এক একটা উপজেলা অনেক দূরত্ব নিয়ে অবস্থিত। তো আমরা যোগাযোগ ব্যবস্থাতে উন্নতি করা যায়, সেই লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের বান্দরবান পার্বত্য জেলায় কর্মসংস্থানের খুবই অভাব। তো আমাদের দল যদি আমাকে যদি মনোনীত করে বা আমি নির্বাচিত হই, আমি আমার বান্দরবান পার্বত্য জেলার জন্য কর্মসংস্থানের মানে সুযোগ সৃষ্টি করবো ইনশাল্লাহ। আসলে আমাদের দল বাংলাদেশে একটা ঘোষণাপত্র দিয়েছে রাজনৈতিক ক্ষেত্রে। সেই ঘোষণাপত্রের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের ঘোষণাপত্রে হচ্ছে জনগণের স্বার্থ হচ্ছে আমাদের বড় স্বার্থ, জনগণের স্বার্থের বাইরে আমাদের কোনো স্বার্থ নাই। এটা হচ্ছে আমাদের ঘোষণাপত্রের মূল লক্ষ্য। বাংলাদেশের স্বার্থে আমরা বাংলাদেশপন্থী, সার্বভৌমত্ব রক্ষা করা এবং বাংলাদেশের কথাই বলা। বাংলাদেশের স্বার্থটাই হচ্ছে আমাদের নীতি, আমাদের মূল নীতি। আমরা কোনো বিদেশি প্রভুদের করায়ত্তে থাকার চিন্তা করি না। আমরা চাই যে বাংলাদেশ বিকশিত হবে, বাংলাদেশ তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ নিয়ে এবং নিজস্ব সামাজিক অবস্থান নিয়ে বাংলাদেশ বিকশিত হবে। রোড টু পার্লামেন্টে যারা রাজনৈতিকভাবে বিভিন্ন প্রার্থী মনোনীত হয়েছেন, অর্থাৎ রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, আমরা তাদের কথা এই মুহূর্তে শুনলাম। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমির আব্দুস সালাম আজাদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। আমি একটু জানতে চাই যে বান্দরবান জেলা নিয়ে আসলে মানে রাজনীতির হালচাল কি। প্রথমেই চলে আসতে চাই জাবেদ রেজা, আপনার কাছে একটু জানতে চাই বিএনপির কি অবস্থান বান্দরবানে। আমি যদি একটু জানতে চাই প্রাথমিকভাবে আসলে কেমন অবস্থানে রয়েছে বিএনপি। প্রথমে আমি ডিবিসি কে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আজকে আমন্ত্রিত করার জন্য। শুরুতে আমি আমার প্রাথমিকভাবে মনোনীত দলের প্রার্থী জনাব বান্দরবানবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘ 17টি বছর তো আমরা সারা বাংলাদেশের নেই বান্দরবানে আমরা রাজনীতি করতে পারি নাই। এখন যেহেতু রাজনীতিতে নতুন হাওয়া বইছে, ভোটের হাওয়া বইছে, স্বাভাবিকলি মানুষ এখন তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে, অধীর আগ্রহে বসে আছে। ধানের শেষে ভোট দিয়ে ধানের শেষে প্রার্থীকে বিজয়ী করবে। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের কনসেপ্টকে সামনে রেখে আমরা আগামী দিনে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেভাবে
বান্দরবানকে ঢেলে সাজানো যায় আমরা ঠিক সেভাবে সাজাবো। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেবো। আর ইতিমধ্যে আমাদের ক্যান্ডিডেট মাঠে নেমেছে, আমরাও পর্যায়ক্রমে মাঠে নেমে যাবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নির্বাচন ঘিরে আসলে আপনাদের প্রচার প্রচারণা কেমন একটু জানতে চাই। সেই সাথে আরও একটু জানতে চাই যে বান্দরবানে বিএনপির অবস্থানটা আসলে, আমি যদি বলি জামায়াত এনসিপি তো নতুন দল, অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে বান্দরবানে বিএনপির অবস্থান কেমন? বান্দরবানে প্রচারণা বলতে আমি তো এখন যে জায়গাতে আছি সবচেয়ে জনবহুল এলাকা লামা উপজেলা, সেই উপজেলা আমি একটু আগে প্রচারণা শেষ করলাম। আমার ক্যান্ডিডেটও বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু করেছে। তো পুরোদম আমরা এখনো শুরু করতে পারি না, যেহেতু সদ্য ঘোষিত হলো মাত্র প্রার্থীর তালিকার নাম। আর জামাত ইসলামী অবশ্যই একটা ভালো সংগঠন আমি বলতে চাই। তবে বান্দরবনের ভৌগোলিক অবস্থানগত কারণে এখানে জামায়াত ইসলামী তেমন একটা ভালো রেজাল্ট করবে বলে আমার মনে হয় না। তারপরেও আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা থাকে। আর এনসিপি হয়তো সদ্য ঘোষিত দল যিনি আছেন সোহেল, আমাদের ছোট ভাই, সেও ভালো ছেলে। ইনশাল্লাহ দেখি আমরা একটা অতীতের যে কাটাকাটি মারামারি এগুলো বাদ দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইনশাল্লাহ আমরা আগামী দিনে ভোট করবো একে কাতারে দাঁড়িয়ে। আচ্ছা, আপনারা যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, কোনো রকম দ্বন্দ্ব কোন্দল কি রয়েছে? যেটা আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি শুরু হতে যাচ্ছে কিংবা শুরু হয়েছে, এরকম এরকম কোনো বিশৃঙ্খলা মানে সহিংসতা এমন কোনো সম্ভাবনা রয়েছে বান্দরবানে? দেখেন দেখেন বিএনপি হচ্ছে একটা বৃহৎ সংগঠন। দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করতে গিয়ে অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে। আমাদের এখানে দুইজন বয়োজ্যেষ্ঠ আছে, মিসেস মাইমেক সিং এবং সাকিম ফুরিজেরি। এরপর আমাকে ক্যান্ডিডেট হিসেবে হয়তো সেন্ট্রাল থেকে ডেকেছিল। আমাদের এখানে থাকতে পারে পদ পদবীর জন্য বা এমপি নমিনেশনের জন্য প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নেই। আর তাছাড়া এখানে অস্থির হওয়ার কিছু নেই। এটা তো এখনো পর্যন্ত প্রাথমিক ভাবে ঘোষণা করেছে, এটা পরিবর্তন করার সুযোগ আছে। আর যদি প্রয়োজন মনে করে দল পরিবর্তন হবে। আমাদের এগুলো নিয়ে এখন চিন্তা নেই। আমাদের মনে হৃদয়ে আমরা লালন করি শহীদ জিয়ার আদর্শ। আমাদের একটাই টার্গেট, তারেক রহমানকে দেশে আনা এবং এদেশের 18 কোটি জনগণের যে আজকে অবহেলিত তাদের দায়িত্ব ওনার হাতে তুলে দেওয়া। আর ওনাকে আনতে গিয়ে যদি আমাদের এর চেয়ে আর অনেক বেশি ত্যাগ করতে হয়, এমপিতে একটা সামান্য পদ, এর চেয়ে যদি বড় ত্যাগ করতে আমরা ত্যাগ করতে প্রস্তুত আছি। আমরা ধানের শীষকে সামনে রেখে কিন্তু আমরা আগাবো। এখানে কে ক্যান্ডিডেট সেটা বিষয় না, এবার কিন্তু আর ছাড় দেওয়া হবে না। ধানের শীষের বিকল্প নেই। নিশ্চয়ই, আপনার কথা আমরা শুনলাম। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই, আবারও আপনার কাছে তারপরে ফিরবো। আমাদের সাথে রয়েছেন জেলা আমির জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবানের আব্দুস সালাম আজাদ। আব্দুস সালাম আজাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন? জি জি জি, থ্যাংক ইউ। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জানতে চাই যে এই যে পাহাড়ি অঞ্চলে জামায়াতে ইসলামের অবস্থানটা কেমন? মানে আমরা খাগড়াছড়ি কিংবা রাঙামাটির অবস্থা দেখেছি, বান্দরবানের অবস্থাটা একটু জানতে চাই। যে ওখানে তো বিএনপিও রয়েছে, অন্যান্য রাজনৈতিক সংগঠনও রয়েছে, জামায়াতে ইসলামী সেখানে কেমন? তো আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথমে ডিবিসি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আজকের একটি প্রোগ্রামে আমি এখানে আমাকে সংযুক্ত করার কারণে অভিনন্দন জানাই। এবং আমার সাথে যারা আছে এবং জাভেদ রেজা সহ বা এনসিপির সোহেল সহ যারা আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো আমরা প্রথমে যে কথাটি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রাচীন দল, দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ ময়দানে কাজ করে আসছে। জামাত ইসলামী সম্পর্কে মানুষের ধারণা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে, এটা জানি। সর্বদিক দিয়ে বান্দরবানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, মানুষের ধারণা পরিবর্তন বিষয়টা আসলে কি বোঝাচ্ছেন? মানুষের ধারণা পরিবর্তন মানে জামাত ইসলামী আসলে প্র্যাকটিক্যালি একটা ইসলামী আন্দোলনের নাম। আচ্ছা আচ্ছা, গতানুগতিক কোন রাজনৈতিক দল বা গতানুগতিক কোন রাজনৈতিক ইস্যু কেন্দ্রিক কাজ করে না। জি জি, ইসলামী আন্দোলনের যেটা মূল থিম হচ্ছে সেটা হচ্ছে একটা দেশ পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করা এবং অনেস্ট লোক তৈরি করা। জামাত ইসলামীর সেই লোক তৈরির মূল একটা কর্মসূচি আছে। সেই আঙ্গিকে জামাত ইসলামী বাংলাদেশে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছে। বান্দরবন পার্বত্য এলাকাতে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর একটা অবস্থান তৈরি হয়েছে।
আমাদের প্রত্যেকটি উপজেলাতেই জামাত ইসলামীর কমিটি আছে এবং জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমার কথা। নিশ্চয়ই আপনারা আপনাদের কাজ করছেন। সামনে নির্বাচন ঘিরে আসলে কি মনে হয়, বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে? না, বিএনপির সাথে তো বিএনপি আমাদের বন্ধু দল ছিল, বিএনপির সাথে আমাদের একটা বন্ধুপূর্ণ সম্পর্ক আগেও ছিল, এখনো আছে। আমরা ভবিষ্যতে সেটা খারাপ হবে এ কথা বলার কোনো সুযোগ নেই। যা আমার কথা শুনে হয়তো হাসতেছে, আমাদের এখানে যে একটা সম্পর্ক সবসময় ছিল, এটা আছে, এটা থাকবে। আর আসন্ন নির্বাচনে গোটা বাংলাদেশে যে একটা হাওয়া তৈরি হয়েছে, এই হাওয়াকে সামনে রেখে আমি আশাবাদী আমরা জিতবো, এই আশাবাদী আমরা আশাবাদী হতে পারি। আচ্ছা, একেবারে আমরা 100% শিপ আমি এই কথা বলবো না, তবে আমি এটুকু আশাবাদী ইনশাআল্লাহ আমরা ভালো রেজাল্ট করব, আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে হচ্ছে পাহাড়ি বাঙালি আর সবাই তো আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে বসবাস করবে, সেখানে জামায়াতে ইসলামীকে মানুষ আসলে কেন ভোট দিবে, মানে পাহাড়িরা কেন বেছে নেবে, আপনার কাছে একটু জানতে চাই। আমি যে প্রথমত যেটা কথা বলতে চাই, আমরা 54 বছর ধরে রাজনীতি একটা পক্ষপাত দুষ্ট নেতৃত্বের মধ্যে চলেছে, বিশেষ করে বান্দরবনে 54 বছরের ইতিহাসকে সামনে রাখলে যেটা আমরা দেখতে পাই, অনেক কথাগুলো বলার আছে, অনেক কথা আমাদের ভিতরে জমা আছে, যদিও আমরা না এখন বলতে পারতেছি না, এগুলো সময় আসলে আমরা কথা বলবো। বাস্তবতা যেটা, সেটা হচ্ছে মানুষ একটা পরিবর্তন চায়। এই পরিবর্তনটা চাই আমরা 53 বছর ধরে যেটা দেখছি, আমরা বিভিন্ন রাজনৈতিক শাসন দেখেছি, আমরা সেগুলো বলতে চাই না। মানুষের চাওয়া হচ্ছে আমরা একটি দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা সুন্দর পরিবেশ, নতুন একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। সেটা জামাত ইসলামীর মাধ্যমেই সেটা সম্ভব মানুষ মনে করে। এটাই আমরা ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন অঞ্চলে, আমরা যে থানচি, রোমা, রোয়াংছড়ি সহ বিভিন্ন অঞ্চলে সফর করেছি। এই মুহূর্তে আমি নাইক্ষ্যংছড়িতে সফরে আছি, সকালে বাইশারের একটা প্রোগ্রাম করে চলে আসছি, এখন যুবকদের একটা প্রোগ্রামে আপনার এখান থেকে আমি লাইভ দিচ্ছি। হ্যাঁ, ইয়ার পরে বিকেলে আবার আলেম ওলামাদের একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। ইয়ার পরে আবার গণসংযোগে অ্যাটেন্ড করব। আমি ময়দানে আছি, আমার সাথে আমার নমিনিও আছে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, যাকে আমরা 300 নম্বরের জামাত ইসলামের মনোনীত প্রার্থী করেছি। তো আমরা সব দিক দিয়ে যেটা মানুষের কাছ থেকে যেটা সাড়া পাচ্ছি, মানুষ যেভাবে রিসিভ করতেছে, এটাকেই আমরা আমাদের জন্য নিয়ামক শক্তি হিসাবে বলবো। জি, নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি ছিলেন জাবেদ রেজা, আবারও আপনার কাছে ফিরতে চাই। আমি আসলে দুই পক্ষেরই বেশ কিছু অপ্রিয় কথা নিয়ে কথা বলতে চাই। আপনাকে আমি বলতে চাই যে না, সেটা হচ্ছে অনেকে অভিযোগ করে, সেটা হচ্ছে অভিযোগ করে যে চাঁদাবাজি কিংবা পুরনো সেই ধ্যান ধারণা বিএনপিকে আদৌ পরিবর্তন হবে কিনা, কিংবা আওয়ামী লীগের মতো আবার রাজনীতি বিএনপিও করবে কিনা, এরকম অনেকেরই ধারণা রয়েছে। আপনার কাছে একটু স্পষ্ট করে জানতে চাই, বিএনপি কি একটা সুন্দর দেশ করার জন্য নতুনভাবে নেমে পড়বে রাজনীতিতে, নাকি আগের মতোই যদি সবকিছু চলতে থাকে তাহলে তো আসলে পরিবর্তন হবে না? মানুষ কি কারণে আপনাদেরকে বেছে নেবে, একটু স্পষ্ট করতেন। ভাই শোনেন, বিএনপি হচ্ছে একটি বৃহৎ দল, অনেক বড় দল। এখানে মাঠ পর্যায়ে হয়তো অনেক কিছু করছে না, সেটা আমি বলবো না, কারণ হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। কিন্তু দেখেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 7,500-এর অধিক অনেক ত্যাগী নেতা কর্মী কিন্তু উনি দল থেকে বহিষ্কার করেছে। এই জায়গাতে উনি জিরো টলারেন্স, উনি এটা কখনোই ছাড় দিচ্ছে না, আমরা দেবো না। এবং দেখেন, নেতার জীবনযাত্রার মান যদি সাধারণ হয়, কর্মীদের জীবনযাত্রার মান অটোমেটিকলি সাধারণ হয়। আমি আমার প্রিয় নেতাকে কাছ থেকে দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে। ওনার যে সাদাসিধে জীবন, ওনার এই সাদাসিধে জীবন চলাফেরার জীবন থেকে আমরা এমনি নিজেরাই উদ্বুদ্ধ, আমরা নির্লোভ পেয়ে গেছি। আমাদের মধ্যে এখন আর এই ধরনের চিন্তাধারা নাই, মানসিকতা নাই। তবে এটা সত্য, এইবার আমরা যদি নতুন করে সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর মতো যদি পারি, আমাদের যে 31টি দফা দিয়েছে সেখানে স্পষ্ট বলা আছে সকল নাগরিকের সমান অধিকার আমরা নিশ্চিত করব। আর সেটা নিশ্চিত করতে গিয়ে যদি যত কঠোর হতে হয়, বিএনপি তত বেশি কঠোর হবে। চাঁদাবাজ নামে, দুর্নীতিবাজ নামে কোনো শব্দ বাংলাদেশে আমরা রাখতে চাই না। আমরা নতুন প্রজন্ম, নতুন একটি
বাসযোগ্য বাংলাদেশ দেখতে চায়, এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। কিন্তু তারেক রহমান তো সবসময় বলে আসেন যে আপনারা দুর্নীতি করবেন না, কোন্দল করবেন না। আপনি যেমন বললেন সাধারণ জীবনযাপন, কিন্তু নেতাকর্মীরা তো সেটা মানতে চান না। নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়ে, তারা হচ্ছে বিলাসবহুল জীবনযাপনের জন্য করাপশনে জড়িয়ে পড়ে। নেতার কথা না শুনলে কিভাবে হবে? দেখেন, আমি ভাইয়া বলি, সারা বাংলাদেশের 237টি সংসদীয় আসনের কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু আপনি কিন্তু অতীতের মতো রিয়েক্ট দেখেন নাই। কেন রিয়েক্ট দেখেন নাই? কারণ সবাই তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। প্রত্যেকটা আসনে কিন্তু 3, 4, 5 জন, এমনকি 10 জন পর্যন্ত ক্যান্ডিডেট আছে, কিন্তু সবাই একমত হয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, এবার কিন্তু আমরা আর নিজেদের মধ্যে কোন দলে জড়াবো না। আর আমরা মানসিক ভাবেও পরিবর্তন হয়েছে, কারণ বিগত 17টি বছর তো আমরা দেখেছি, কেন বাংলাদেশের বাইরে তো আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, এই দেশকে নিয়েই তো আমাদেরকে থাকতে হবে। তো এই দেশকে সুন্দর করে সাজাতে গেলে অবশ্যই সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে, এবং সেটা অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্ব হবে বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এটাই হবে ইনশাআল্লাহ। একটু সংক্ষেপে জানতে চাই, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বান্দরবানে কেমন, মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। বান্দরবানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে, তবে আমি অনুরোধ করবো সিইসিকে আপনার মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী পরিবেশটা যাতে একটু তৈরি করে, খুব দ্রুত এটা করতে হবে। কারণ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, তারা মরণ কামড় দেবে। সুতরাং এটা করার আগে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক করতে হবে, এবং ভোটারদের মনে নির্ভয়ে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে এই দেশ থাকবে না, আর দেশ না থাকলে আপনি ডিবিসিও থাকবেন না, আমিও থাকবো না, আমির সাহেবও থাকবেন। জি নিশ্চয়ই যাবে, এটা যাবে। বেশ কিছু কথা শুনলাম আপনার কাছে। আব্দুল সালাম আজাদ এখনো রয়েছে আমার সাথে। মানে আমি বললাম না, প্রিয় অপ্রিয় সব মিলিয়ে আপনাদেরকে প্রশ্ন করছি। আমি একটু আব্দুল সালাম আজাদ আপনার কাছে আসতে চাই। আপনারা তো একটা ইসলামিক সংগঠন, মানে ইসলামী রাজনীতি করছেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি পাহাড়কে বলি, পাহাড়, বাঙালি, পাহাড়ি, ওখানে অনেক ডাইভার্সিটি, অনেক বৈচিত্র্য, কিন্তু এই বৈচিত্র্যকে কি আপনারা ধারণ করেই কি রাজনীতি করবেন? আপনারা যদি জয়ী হন, সবাই সবার মত পথ, সবাই সবার মতামত, এসব আসলে কি আপনারা যদি জয়ী হন, তারা কি সবাই সবার মতো প্রকাশ করতে পারবে? কারণ আপনারা তো একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করেন, সেই ক্ষেত্রে আসলে কি হবে? থ্যাংক ইউ ভাই। আমি আসলে এক্ষেত্রে একটা কথা বলতে চাই। আসলে ইসলামটা কি, ইসলাম বিষয়ে আসলে আমাদের জানার ক্ষেত্রে ইসলাম সম্পর্কে আমাদের যথেষ্ট কি আছে, ঘাটতি আছে। আপনারা মনে করেন যে ইসলামিস্ট মানে এখানে কেউ কথা বলতে পারবে না, ইসলামিস্ট মানে এখানে কেউ চলাফেরা করতে পারবে না, একদমই সেরকম ভাবি না ব্যাপারটা। হ্যাঁ, মানে আমরা আদর্শিক দিকটা আর কি চিন্তা করি। আমার যেটা সরাসরি বক্তব্য সেটা হচ্ছে, আমরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি এই আমাদেরকে দেশ পরিচালনা করার সুযোগ দেয়, জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনা করার জন্য আমাদেরকে বাছাই করে, তাহলে আমি একটা কথা পরিষ্কার করে বলবো, সেখানে হচ্ছে এখানে প্রতিটি মানুষ, প্রত্যেকটি ধর্মের প্রতিটি মানুষ তার স্বকীয়তা নেই, তার মৌলিকত্ব নেই, স্বাধীনভাবে সেটা কাজ করতে পারবে। আমরা তাদের স্বকীয়তার স্বাধীনতা সর্বোচ্চ রূপে কি করব, সংরক্ষণ করব, এনশিওর করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন আমি কিন্তু লেখালেখিও করি। এই গত সপ্তাহে বাজারে আমার একটা বইও আসছে, অমুসলিম ভাই বোন করতে পারেন জামাত ইসলাম। বুঝতে পেরেছি, তার মানে আপনারা আসলে সবার সমাধিকার নিশ্চিত করতে চান। আপনাদের দুজনকেই, মানে জাবেদ রেজা এবং আব্দুল সালাম আজাদ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আমরা এই রোড টু পার্লামেন্টে রাজনীতিক যারা তরুণ রয়েছে সবার কথা আসলে শুনতে চাই, নির্বাচন ঘিরে তাদের ভাবনা জানতে চাই। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। আমরা এবার তাদের কথা শুনবো আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। আমি একজন নতুন ভোটার, আমি জীবনে প্রথম ভোট দিব ইনশাল্লাহ। তো আমি এমন প্রার্থীকে নির্বাচন করতে চাই যিনি আসলে সৎ এবং জনগণের ভালো কাজে যিনি আসে, এবং যিনি আমাদের জনগণের স্বার্থ, জনগণের অর্থটা সঠিক এবং ন্যায়মূলক কাজে
বিয়ে করতে পারে। এবং আমি চাইবো কি আমাদের তরুণ প্রজন্মকে কাজে সহযোগিতা করবে, এমন কিছু আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে যেটা আমাদের জন্য ভালো হয়, এমন একজন প্রতিনিধিকে আমরা অবশ্যই নির্বাচন করব। আমরা চাই সামনে একটি সুন্দর দেশ আসবে, একটা সুন্দর নেতৃত্ব আসবে, যেখানে তরুণদের মাধ্যমে আমরা একটি নতুন দেশ গড়তে পারবো। এবং আমি এই নতুন ভোটার হিসেবে বলতে চাই, আমরা কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দিব না, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব, এবং এটাই আমি প্রত্যাশা করি। নতুন ভোটার হিসেবে আমি একটু ইন্সপায়ার্ড যে ভোট দিব, এমন একজনকে ভোট দিব যিনি হচ্ছেন আমাদের দেশের জন্য পারফেক্ট যোগ্য প্রার্থীকেই তো ভোট দিব। তো প্রার্থী হিসেবে আমাদের যেটা দক্ষতা সম্পন্ন লাগবে, কোনো বৈষম্য রাখবে না, সব কিছু মিলিয়ে হচ্ছে যিনি যোগ্য তাকে আমরা ভোটটা দিব। আমি এবার নতুন ভোটার। আমার এমপি যেমন সৎ, ন্যায়, নিষ্ঠবান এবং বৈষম্য সৃষ্টি হবে না, যেমন পাহাড়ি একটা জনপদ, এই পাহাড়ি উন্নয়নের জন্য যে কাজ করবে ওনাকে আমরা ভোট দিব। এবং যোগাযোগ ব্যবস্থা পাহাড়ে এমন যে দূর অবস্থা আছে, পাহাড়ে যে রাস্তাঘাট আছে সবগুলো আমাদের ভালো মতো করবে, তাকে আমরা ভোট দিব। আমি এমন প্রার্থীকে ভোট দেবো যে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে এবং এ দেশে কোনো বৈষম্য সৃষ্টি করবে না, এ দেশের কোনো জনগণের উপরে কোনো বোঝা চাপাবে না। আমরা এমন প্রার্থীকে ভোট দেবো যে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবো, তাকেই ভোট দেবো। তরুণদের ভাবনার কথা শুনছিলাম, সবাই আসলে পরিবর্তনের কথা বলে, সাম্যের কথা বলে, বৈষম্য যেন না থাকে সেই বিষয়ের কথা বলছিল। আমরা রাজনীতিবিদদের আবারও কথা শুনবো। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার যুগ্ম সমন্বয়কারী খালেদ মোশাররফ মাসুদ এবং গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী ও মনোনীত প্রার্থী রিপন চক্রবর্তী। উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, এখন পর্যন্ত ওনাকে আমরা পাইনি। তবে আমরা খালেদ মোশাররফ মাসুদ, ওনার কাছে আমরা একটু চলে আসতে চাই। খালেদ মোশাররফ মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারেই তরুণদের দল, মানে অধিকাংশই যাদের সাথে কথা বলি তাদেরকেই আমি তরুণ দেখি। আমি একটু জানতে চাই যে বান্দরবানে এনসিপির কী অবস্থা, মানে রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী কিংবা কিভাবে সংগঠন গোছাচ্ছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আপনার দর্শক শ্রোতা এবং আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এনসিপি, আমরা তরুণদের দল। আমাদের নিজেদের কিছু অনেক এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে আমরা এনসিপি বান্দরবানে কিভাবে জিতেছি, বান্দরবানে আসলে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা মেমার্সে আমাদের বান্দরবান জেলা কমিটির ঘোষণা হয়েছিল। তারপর থেকে আমরা মোটামুটি আমাদের প্রায় 3টা উপজেলাতে আমাদের কমিটি 3টা উপজেলা কমিটি আমরা দিয়ে দিয়েছি। আর বাকি 4টা উপজেলায় আমাদের কমিটি বাস্তবায়নাধীন, যেগুলো আমরা কেন্দ্র পাঠিয়েছি, কেন্দ্র থেকে বাস্তবায়নে আসছি ইনশাল্লাহ, এটা সবাই দেখতে পাবেন। আর আমরা আর একটা কাজ করছি, আমরা কিছু মোটো নিয়ে আগাচ্ছি যেগুলো আমরা মোটামুটি আমাদের বান্দরবান জেলা, আমাদের পাহাড়ে, যেহেতু আমরা পাহাড়ে রাজনীতি করতেছি, আমাদের রাজনীতিটা অনেক সময় সমতলের মতো অনেক স্মুথ যাচ্ছে না। হ্যাঁ, তো পাহাড়ে যেহেতু রাজনীতি করতেছি, পাহাড়ের রাজনীতিটা স্বাভাবিক, আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী, আমাদের সব রকম জাতিগোষ্ঠী নিয়ে আমাদের কাজ। আমরা কিছু মতো নিয়ে কাজ করতেছি, যেমন অন্যের বিনিময়ে কাজের বিনিময়ে অন্য, তারপরে আমাদের পাহাড়ের দুর্গম অঞ্চলগুলোতে আমাদের শিক্ষার যে একটা অবস্থা, ওইটাকে আমরা উন্নয়নের জন্য যেভাবে কাজ করা দরকার আমরা ওটা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকলে আমরা এটাতে সফল হবে। আর একটা হলো চিকিৎসা, আমাদের পাহাড়ে চিকিৎসা খুবই বাজে অবস্থা, যেটা ওইটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। এই 3টা জিনিস নিয়ে আমরা শুরু করেছি কাজটা, এখন ইনশাল্লাহ দেখা যায়। মানে আপনারা আপনাদের মতো করে কাজ শুরু করেছেন, এখন ভবিষ্যতের অপেক্ষায়, নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে বোঝা যাবে না। আচ্ছা, আমি যদি একটু বলি, বিএনপি, জামায়াত, এনসিপি, আপনাদের সবার মধ্যে কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে বান্দরবানে? হ্যাঁ, বান্দরবান খুবই ছোট। বান্দরবান জেলা অনেক বড়, বান্দরবান শহরগুলো খুবই ছোট। হ্যাঁ, বান্দরবান শহরটা বেসিক্যালি অনেক ছোট। এখানে জামাত, বিএনপি বা আমাদের এনসিপি, আমরা বলা যায় আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে রয়েছি। এখানে আমাদের কারোর সাথে কোনো ঝামেলা ওইরকম কোনো কিছুই নাই। তবে আমরা চেষ্টা করতেছি সবাই মিলে আমাদের বান্দরবান জেলাটাকে, বান্দরবান শহরটাকে, বান্দরবানের সর্ব ধরনের নাগরিক যারা আছি আমরা সবাই যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বান্দরবান শহরটাকে আমরা অনেক সুন্দর, সমৃদ্ধ
একটা বান্দরবান হিসেবে আমরা পুরো বাংলাদেশের সামনে বা পুরো বিশ্বের সামনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ওটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে যে বিএনপি অনেক পুরনো রাজনৈতিক দল, জামায়াত পুরনো রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আছেই, এনসিপি একটা নতুন দল হয়ে জনগণ কেন বেছে নেবে এনসিপিকে? আপনাদের বিশেষ কি আছে, বিশেষ কি জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন? আমরা তারুণ্যের দল। আমাদের আমরা যদি কোনো কিছুতে আমরা অগ্রসর হওয়ার চিন্তা করি, আমাদের পিছনে দিকে তাকাইতে হয় না। আর আমরা মানুষের কথা শুনি, মানুষের আকাঙ্ক্ষা শুনি, মানুষের আকাঙ্ক্ষা শুনে আমরা ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। আর এখন যেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা এটাতে পুরনো সব রকম কাঠামো যেগুলো জরাজীর্ণ অনেকটা, আমরা ওই সব জরাজীর্ণ রাজনৈতিক কাঠামোকে পিছনে ফেলে আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে আগাচ্ছি, যেটাতে আমরা জনগণকে পাশে নিয়ে আমার সর্বস্তরের মানুষ সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ দেখতে চাচ্ছি। যার কারণে আমাদের এখানে প্রচুর সাড়া পাচ্ছি। আমরা যখনই আমরা মানুষের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে জানাচ্ছে, তারা আমাদেরকে খুব কাছে করে নিচ্ছে। কারণ বর্তমান প্রজন্ম তো বেশিরভাগই আসতেছে যারা তরুণ প্রজন্ম। এমনও আছে যারা আমাদের বয়সী বা আমাদের অনেক ছোট বা আমাদের অনেক বড় ভাই যারা আছে, দীর্ঘ প্রায় 14 বছর যারা ভোটের বঞ্চিত ছিল, ভোটাধিকার বঞ্চিত ছিল, ভোট দিতে পারে না। সেই সিস্টেম হলে যে একটা মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, প্লাস ভোট দিতে যেতে পারে নাই, ভোট দিতে যাওয়ার আগে ভোট কাজ হয়ে যাচ্ছিল। তো মানুষের এই ফেসিস্টের এই জিনিসগুলো দেখতে দেখতে এক সময় মানুষ নতুনত্ব পেয়েছে। জি, বুঝতে পেরেছি একটা বিষয়। আপনারা পুরনো অচলায়তন ভেঙে আপনারা নতুন কোনো কিছু করার চেষ্টা করছেন, জনগণকে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। খালিদ মোশাররফ মাসুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। এই অনুষ্ঠানে আমরা রাজনীতিবিদদের নির্বাচন নিয়ে ভাবনা, তরুণদের ভাবনা, এসব নিয়ে কথা বলি। বিরতির আগে বলছিলাম আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবার কথা ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী ও মনোনীত প্রার্থী রিপন চক্রবর্তী। উনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা তার সাথে কথা বলতে চাই। রিপন চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বিরতির আগে যুক্ত হবার কথা ছিলেন, হয়তো বা কোনো কারণে হয়তো বিরতির পর যুক্ত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের সংগঠনের কি রকম অবস্থা নির্বাচন ঘিরে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বান্দরবান জেলায় গণসংহতি আন্দোলনের অবস্থান খুবই ভালো, কারণ গত ফ্যাসিবাদী সরকারের পতনের পরে মানুষের একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নতুন একটা রাজতান্ত্রিক বন্দোবস্ত চাই, যে বন্দোবস্তের মধ্যে দেখা যাবে কোনো বৈষম্য থাকবে না। তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করছে। তো গণসংহতি আন্দোলনেও আসলে চাচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, অর্থনৈতিক উন্নয়ন করা, বৈষম্য দূরীকরণ করা। তারপর হচ্ছে আপনার একজন ন্যায়ের ভিত্তি থেকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো সেক্ষেত্রে মানুষের চাহিদার সাথে আমাদের যে চিন্তা ভাবনা সেটা মিলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা ভালো অবস্থানে অবশ্যই আছি বান্দরবান জেলায়। যারা পাহাড়ি মানুষ আছেন তারা আপনাদের কেমন সমর্থন জানান? পাহাড়ি যে জনগোষ্ঠী, পাহাড়ি মানুষ, হ্যাঁ, মানে আমি বলছি যে আপনাদের জনসমর্থনের বিষয়টা, মানে বাঙালি পাহাড়ি সবার কি জনসমর্থন আপনারা সমানভাবে পাচ্ছেন? অবশ্যই আমরা জনসমর্থন খুবই সমানভাবে পাচ্ছি, কারণ আমরা একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আমরা অসাম্প্রদায়িকতার চিন্তা ভাবনা করি। আপনি জানেন হয়তো কিছু 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 সময় বান্দরবান জেলা এবং তিন পার্বত্য এলাকায় মধ্যযুগীয় বর্বরতে অনেক সময় দেখা যায় কি পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা লেগে যায়। এই দাঙ্গাগুলো আসলে সৃষ্টি হয় কিছু রাজনৈতিক কৌশলের কারণে, রাজনৈতিক অদক্ষতার কারণে, রাজনৈতিক সংকটের কারণে এগুলো সৃষ্টি হয়। তো আমরা চাচ্ছি যে রাজনৈতিক যে সংকট, যে এই সংকটটা আমরা কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা সমঝোতা সৃষ্টি করা, পাহাড়ি বাঙালির মধ্যে একটা সমঝোতা সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক যে দাঙ্গা বা সম্প্রীতির যে একটা বিষয় আছে, ওই সম্প্রীতির বিষয়টার মধ্যে আমরা গুরুত্ব আরোপ করছি। এবং এই গুরুত্ব আরোপ করছি বলে পাহাড়ি বাঙালির মানুষগুলো, পাহাড়ি বাঙালি সব জনগোষ্ঠীর মানুষ আমাদের প্রতি সমর্থন জানাচ্ছে। আপনারা নির্বাচনে জিতলে, নির্বাচনে যদি আসতে পারেন ওই আসনে, ওই এলাকায়, তাহলে আপনাদের কি প্রতিশ্রুতি রয়েছে? অবশ্যই নির্বাচনে জিতে আসলে আমাদের এখানে প্রতিশ্রুতি হচ্ছে, আপনাদেরকে আমি একটু বলে রাখি, এই অঞ্চল আসলে দীর্ঘদিন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে। এখানে অনেক ক্ষত বিক্ষত হয়েছে এবং অনেক রক্ত ঝরেছে এই অঞ্চলে। এই অঞ্চলের রক্ত ঝরার কারণে অনেক সংগ্রাম হয়েছিল এবং এই সংগ্রামের মধ্যে দেখা গিয়েছে কখনো স্বাধীনতার পূর্বে সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তী সংগ্রাম। তো
তো এই অঞ্চলের মধ্যে দেখবেন আপনার এই লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে অর্থবহ একটা জীবন প্রণালী বা অর্থবহ একটা জীবন বা ন্যায়ের ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা সেটা গড়ে ওঠে নাই। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি এখন বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে দারিদ্র জনগোষ্ঠী হচ্ছে বান্দরবান জেলার মধ্যে। বুঝতে পেরেছি, মানে আপনারা সাম্য ন্যায়ের বাংলাদেশ করতে চান যেখানে আসলে বৈষম্য থাকবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে তো আমরা রাজনীতিবিদদের সাথে কথা বলি, নির্বাচন নিয়ে নানা সমীকরণ আসলে মেলানোর চেষ্টা করি, কথা বলে রাজনীতিবিদদের সাথে, সাধারণ মানুষদের সাথে। আর নির্বাচন এলে এই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটার আড্ডা এবারের সেগমেন্ট। ভোটার আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা জানাতে যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে সহকর্মী সৈকত। ধন্যবাদ রেদওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার প্রার্থী, বিশেষ করে জামায়াত, বিএনপি এবং জনসংহতি সমিতির মনোনীত প্রার্থীরা ছুটে যাচ্ছেন পাহাড়ের অলি গলিতে এবং নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। এছাড়াও তরুণ প্রজন্মে যারা আছেন তারাও উন্মুখ হয়ে আছেন কখন তারা ভোট দিবেন এবং কখন তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং তারা চাচ্ছেন যে শান্তি শৃঙ্খলাভাবে যেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? বান্দরবানবাসীর কিছুটা হতাশ, কারণ বান্দরবানবাসী চেয়েছিল এখানে একটা তরুণ ইয়ং নেতৃত্ব চেয়েছিল। কারণ এই যে আমাদের বান্দরবান একটা হচ্ছে এই জরিপের মধ্যে যেটা সর্বশেষ একটা জরিপ হয়েছিল, এখানে বান্দরবান জেলাটা হচ্ছে সবচেয়ে একটা দরিদ্র একটা জেলা। আমরা চাইছিলাম যিনি এখানে তার সব মহান নেতৃত্বের মাধ্যমে এখানে কর্মসংস্থান সৃষ্টি করবে, বেকারত্ব দূর করবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই যে আপনি কেমন ভোট চান? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে দেখুন, আমি তো এই সর্বপ্রথম ভোট দিব আমার জীবনে। যে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর মতো এই প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না বলে আশা করি। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু গত 3টি টার্মে হয়েছে, 14, 18, 24-এর কথা আমরা বলতে পারি। তো আমরা চাই 14, 18, 24-এ সে কলুষিত নির্বাচন থেকে যে বেরিয়ে এসে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দিয়ে তরুণরা জীবন দিয়েছে এবং একটি রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হবে এবং আমাদের যে ভোটাধিকার, আমাদের যে ভোটের যে আমানত, সে আমানতটা যথাযথভাবে রক্ষা হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে যে কেমন জনপ্রতিনিধিকে আপনি ভোট দিবেন? দেখুন, জুলাই আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশে আমরা একটা সুস্থ নির্বাচন হবে এটা আশা করতেছি। আমরা চাই যে তারুণ্য নির্ভর বাংলাদেশে একজন তরুণ নেতা উঠে আসুক, যিনি জনগণের দ্বার প্রান্তে যেতে পারবে, যিনি জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে। আমাদের এই 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে পর্যটন নগরী বান্দরবান। এখানে আপনার পর্যটন নিয়ে কাজ করে, বিশেষ করে যাতে আমাদের এই বান্দরবানকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারে, আপনার জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারে, আমরা এরকম একটা তরুণ নেতা আসলে এই পার্বত্য জেলায় চাই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই আপনি কেমন ভোট চান? আমি চাই এবারের ভোটটা হলো সুস্থ একটা ভোট, যেমন মানুষে মুখে মুখে বলতেছে এবারের ভোটটা হবে অনেকটা আলাদা। যেমন এবারে শৃঙ্খলা বলেন, যেমন প্রশাসন অনেকটা জ্ঞাত থাকবে, মানে ভোট কেন্দ্রেতে থাকবে, যেমন সেনাবাহিনী মোতায়েন করবে। যেমন এমন একটা প্রার্থী চাই আমরা যেটা সুশৃঙ্খল, যেমন ডিসিপ্লিন ঠিক থাকবে। বান্দরবানটা হলো মায়ানমারের একটা বর্ডারের কাছাকাছি, সেহেতু আমাদের এই বান্দরবানকে অনেকটা ঝুঁকির মুখে থাকে, তো এগুলা সবগুলা যেমন হ্যান্ডেল করতে পারে। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্ষুধা এবং দারিদ্র নিয়ে যে জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সেই প্রতিনিধিকে তরুণরাই ভোট দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি নিশ্চয়ই সৈকত, আসলেই তরুণরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়, এমনটাই আসলে তাদের প্রত্যাশা, তাদের কথা তাদের মুখে শুনলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। মধুমতি ম্যাক রোড টু পার্লামেন্ট এই ছিল আমাদের আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকুন, সঙ্গেই থাকুন।